বন্ধুরা, আজ আমি আপনাদের টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট সেকশানে যে টেবিল অপশান আছে, টেবিলটা সম্বন্ধে আজকে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দেব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি না বুঝতে পারেন বা কোনো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি টেবিলটা অলরেডি একটা ক্রিয়েট করেছিলাম, আমি ডিলিট করে দিচ্ছি। লেআউটে গিয়ে ডিলিট টেবিল। তাহলে প্রথমে আমি ইনসার্টে যাব, গিয়ে টেবিলে যাব। টেবিলে গিয়ে এখানে রো কলম ক্রিয়েট কিভাবে করতে হয়, এখানেও একটা অপশান আছে যে কটা রো কটা কলম। কলমটা হচ্ছে ভার্টিক্যালি আর রোটা হচ্ছে হরিজন্টালি। তো এখানে আমি ম্যানুয়ালি যদি যাই, ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর কটা কলম নেবেন এখানে সিলেকশন করতে হবে, বা এখানে লেখাও যায়, সিলেক্ট করে লিখেও দেওয়া যায়। সাপোজ আমি 8টা কলম নেব আর রো এখানে 4টে নেব। এটা ফিক্সড কলম ওয়াইজ, এটা অটোমেটিকই থাকবে, জাস্ট খালি ওকে করে দেবো। দেখুন, আমি 8টা কলম নিয়েছিলাম, 4টে রো নিয়েছিলাম। 8টা কলম বলতে এইভাবে বোঝায়, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই লাইনগুলো নয়, কিন্তু মিডিলের পোর্শনগুলো, এগুলোকে বলে কলাম। রো কোনগুলো? এই যে পুরো মিডিলের অংশটা, এটা হচ্ছে রো। তেমনি এরকম কটা রো আছে দেখুন, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এবার যখনই আমি রো কলমের ভেতরে আমার কার্সার থাকবে, তখন আমার এই টেবিল টুলটা চলে আসবে। টেবিল টুলের মধ্যে ডিজাইন আর লেআউট দুটো ফাংশন আছে। এটা কিন্তু বড় একটা পার্ট, মানে শেখার মধ্যে টেবিলের কী কী কাজ আছে এগুলো ধীরে সুস্থে বুঝতে হবে যে কী কাজ আছে এগুলো। তো আমি যদি কার্সার বাইরে বের করে দিই, তাহলে কিন্তু এই টেবিল টুলটা চলে যাবে। সেই জন্য কার্সার যেন আমার টেবিলের ভেতরে থাকে, এটা মাথায় রাখতে হবে। এরপর আমি যদি ডিজাইন অংশটা দেখি, ডিজাইনে হচ্ছে এই টেবিল গ্রিডটা নেওয়া আছে। টেবিল স্টাইলে যদি আমি দেখি, তাহলে এখানে বিভিন্ন রকম টেবিলের স্টাইল আছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। তো নর্মালি আমি এরকম কোনো ডিজাইন রাখছি না, আমি এই নর্মাল প্লেনটাই যেমন আছে রাখছি। হলো টেবিল স্টাইল। এবার শেডিং কি আছে? শেডিং হচ্ছে যে সেল, এক একটা ঘরকে সেল বলে। এই একটা সেল, এই একটা সেল, এগুলোকে সেল বলে। এক একটা ঘরে যে সেলের মধ্যে যদি আমি কালার ফিল করতে চাই, এই যে হিলাল। এবার একটা জিনিস, এই জিনিসটা আর একটা কোথায় ছিল আমি বলেছিলাম আগে পার্ট 1-এতে, যে হোমে যখন আমি শেখাচ্ছিলাম, হোমে এই দুটো অংশ বাদ, এইটা বাদ ছিল, এইটাও বাদ ছিল, এগুলো এখানে কাজ হবে। এই যে ফিল কালার, এখানেও ফিলটা এখানেও আছে। ঠিক আছে, এবার আপনি যদি ধরুন এখানে পুরোটাই সিলেক্ট করবেন, লেফট ক্লিক টিপে পুরোটা সিলেক্ট করলেন, করে এখান থেকেও ফিল আপ করা যায়, অথবা ইনসার্টে এই যে টেবিল টুল আছে, ডিজাইনে গিয়ে শেডিংয়ে গিয়ে এখানে যে কালারটা দেবেন সেই কালারটা ক্লিক করলেই হবে। ঠিক আছে, এবার এই কালারটা হাঁটাবো কী করে? সব সেই দুটো রোয়ের কালার আমি হাটিয়ে দিতে চাইছি, সরিয়ে দিতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমি আবার শেডিংয়ে যাব, সিলেকশন করে গিয়ে এখানে নো কালার করব। আর যদি অন্য কালার দরকার হয়, তাহলে আমাকে এখানে চুজ করে কাস্টমে গিয়েও আমি কম বেশি করতে পারি। এখানে কালার যেরকম আমার লাগবে, এখানে চেঞ্জেস হচ্ছে নিউ আর কারেন্টে যেটা আছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ডে গিয়ে একটা যে কোনো কালার নিলাম, গিয়ে ওকে করে দিলাম, দুটো কালার চেঞ্জ হয়ে গেল। আবার যদি কালারটাকে আমি না রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে
আবার শেডিংয়ে ক্লিক করতে হবে, গিয়ে নো কালার অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। এবার আমি বাইরে ক্লিক করলাম, দেখুন ওটা সরে গেছে। তাহলে এইভাবে শেডিংয়ের কাজটা হয় এইটা। এবার হচ্ছে বর্ডারের কাজ। বর্ডারটার কি কাজ আছে? বর্ডারের কাজ দেখানোর আগে আমি কিছু লিখে নিতে চাইছি, আগে টেক্সট কিছু লিখে নিই। সাপোজ এখানে এ লিখলাম, ট্যাব মেরে বি, ক্যাপসলক করে নিচ্ছি বি, আবার ট্যাব মারছি, ট্যাব মারলে পরের সেলে যাবে। সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। আর এখানে কিছু লিখলাম আই জে কে এল এম এন ও পি পি কিউ আর এস, সাপোজ এই অবধি লিখলাম। তো একটা জিনিস ব্যাপার হচ্ছে, এই বর্ডারের অংশ হচ্ছে এই যে এইখানে যখন ক্লিক করব, এখানে বটম বর্ডার আছে, টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার আছে, নো বর্ডার আছে, অল বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে, আবার ইনসাইড বর্ডার আছে, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ভার্টিক্যাল বর্ডার, ডায়াগোনাল বর্ডার, এইসবগুলো রয়েছে। এইখানেই দেখে বোঝা যাচ্ছে যে আমার যে টোটাল এই যে বর্ডারটা রয়েছে এখন, এটা এইখানে ক্লিক করতে হবে জাস্ট, মানে টোটালটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমাকে যদি আমি যাই বর্ডারে, তাহলে আমি শুধু আউটসাইড বর্ডার দেবো। দেখুন আউটসাইড বর্ডার উড়ে গেছে। এবার অ্যাপ্লাই হবে, যেহেতু এটা পুরো বর্ডারটা ছিল, আউটসাইড বর্ডারটা দেওয়া হলো, ঠিক আছে। এবার আমি পুরো সব বর্ডার তুলে দিচ্ছি, নো বর্ডার। তার মানে লেখা আমার আছে সব, কিন্তু কোনো বর্ডার নেই। এইভাবেও কিন্তু অনেকে ট্যাব সেট আপ করে না করে এইভাবেও টেক্সট করে করে টেবিলের মারফত আনবর্ডার করে কেউ কাজ করতে পারে। তো এটাকে আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার বর্ডারে গেলাম। বর্ডারে গিয়ে আমি যদি অল বর্ডার করি তো সেই সেম হবে। রাইট বর্ডার করলে ডান দিক হবে, এটা বলেছিলাম। এই যে অপশান আছে, টপ বর্ডার করলে টপ হবে, আর বটম করলে বটম হবে। আচ্ছা, এবার লেফট বর্ডারটাও হয়ে গেল, তাহলে আউটসাইড বর্ডার হলো, কিন্তু ভেতরে কোনো বর্ডার হলো না। তো এইভাবেই কিন্তু সিলেকশান করে যা কাজ করার এই বর্ডারে আমি এবার অল বর্ডার করে দিলাম, তাহলে আবার সেই অবস্থায় বর্ডার আবার চলে এলো, ঠিক আছে। আবার সিলেকশান করছি, আবার এইখানে যাচ্ছি, গিয়ে ডায়াগোনাল ফায়াগোনাল আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ড্র বর্ডার্স। এই যে বর্ডারটা আছে, এর থিকনেসটা একটুখানি মোটা বা ডিজাইন চেঞ্জ করা যায়। যেমন যদি আমি এরম করি, বা এখানে আরও অনেক আছে, সাপোজ আমি এইটা নিলাম। এবার আমি যদি ড্র করি, তাহলে আমাকে ক্লিক করে করে করতে হবে, ঠিক আছে। এই যে একটা লেফট ক্লিক করছি, এখানে লেফট ক্লিক করছি, এটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে কিন্তু, ঠিক আছে। এইভাবে হচ্ছে, কিন্তু এবার ঘটনা হচ্ছে, এবার বাইরে ক্লিক করে দিলাম, চলে গেল। তাহলে লেখাটা আমার এরকমই রয়ে গেল, এই যে এরকম ডিজাইন হয়ে গেল। কিন্তু এটা আমি পুরোটাই চাইছি, তাহলে এখানে আবার সিলেকশান করব, করে এই যে অপশানটা আছে, এবার এখানে গিয়ে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দেবো। দেখুন সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আবার পুনরায় ফিরতে গেলে আমাকে এই অল বর্ডারই থাকবে। এখানে আগে গিয়ে নর্মাল আমাকে ওপরে গিয়ে এই করতে হবে, এটা সিলেকশন করতে হবে। বর্ডার এটা আবার থিকনেসটা মোটা করা যায়, এই যে এরকমও করা যায়। এটাও যদি আবার পুরো এই যে মেরে দিই, এই যে মোটা হয়ে গেল। আবার যদি এটাকে আমি নর্মাল সাইজ করে দিই, আর এটাই আছে, এবার আবার যদি বর্ডারে মেরে দিই, আর নর্মাল আমার চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এবার পেন কালার, মানে বর্ডারটা আমার কালার কালো আছে, তো এটাকে
অন্য কালার দিয়েও করা যায়। ঠিক আছে, যেমন আমি একটা সাপোজ এই কালারটা ধরছি, সিলেক্ট করলাম, এই কালারটা নিলাম, নিয়ে আমি এখানে ড্র টেবিলেও ক্লিক করতে পারি, করে এখানে ক্লিক করলেই আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করে করছি, কিন্তু যদি এটা আমি পুরোটাই ক্লিক করে দিই, আগে এটা সিলেকশান করতে হবে, যদি এবার পুরোটাই ক্লিক করে দিই তাহলে আমার প্রত্যেকটা লাল কালার হয়ে গেল। ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখুন, জুম করছে একটু, এই দেখুন ক্লিয়ার, একদম পরিষ্কার চেঞ্জ হয়ে গেল। আবার আমি এটা সিলেকশান করলাম, গিয়ে পেন কালারে গিয়ে আমি এটাকে কালো করে দিলাম, আবার বর্ডারে গিয়ে ক্লিক করব, নো বর্ডার হলো, এই যে ব্যাস কালো আবার চলে এসছে। এই হচ্ছে ড্র বর্ডারের কাজ, এইগুলো এইভাবে কাজ হয়। ইরেজারের কাজ কি, সাপোজ ইরেজারে গিয়ে ক্লিক করলাম, বর্ডার ইরেজ করা যায়, তোমাকে বাইরে ক্লিক করছি, আচ্ছা এর ভেতরে কার্সার রাখতে হবে, নাহলে এই টেবিল টুলসটা থাকবে না। ইরেজার মানে কোন লাইনটাকে আমি ইরেজ করব, সাপোজ আমার এই লাইনটা দরকার নেই, ঠিক আছে, এই লাইনটা আমার দরকার নেই, এই লাইনটাও দরকার নেই, এইভাবে ইরেজ করা যায়। কিন্তু আমার ইরেজ হয়ে গেছে, আবার আমি ক্লিক করলাম, ওখানে ইরেজটা তুলে দিলাম, কিন্তু আমি লাইনটা আবার টানবো, কী করে টানবো, তখন ড্র টেবিলে যেতে হবে, দেখে নিতে হবে এই আছে কিনা, তখন এইটা এইখান থেকে পয়েন্টটা ধরে লেফট ক্লিক মাউস টানিয়ে এইভাবে টেনে লেফট ক্লিক টিপে নিচের দিকে টানে যেতে হবে। এখানে আর একটা হয়, এখান থেকে এখানে যদি আমি ক্লিক করে ওপর দিকে একটা তুলি, একটা কলম হয়ে যাবে, এটা একটা আলাদা কলম হয়ে গেল। যেটাকে যদি আমি আবার ইরেজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আবার এখানে ক্লিক করতে হবে, এইখানে এখানে এইখানে, আর এইটা এখানে ইরেজারে ক্লিক না করেও এসকেপ একটা আছে আপনার বাঁ সাইডে উপরের দিকে, এসকেপ মারলেও ওটা চলে যাবে। তাহলে এই হচ্ছে টেবিল স্টাইল, শ্যাডোইং, শেডিং, বর্ডার, ড্র বর্ডারের কাজ। ঠিক আছে, এখানে কালারটা সিলেকশন করুন, এটা একটু আনডু করে দিচ্ছি, এটা সিলেক্ট, ওটা কন্ট্রোল জেড মেরে আনডু করলাম, মানে কাজটা ভুল হয়ে গেছিলো, আমি আবার ওটা পুনরায় ব্যাকে আনছি, তো ওটা কন্ট্রোল জেড করে আনডু করতে হয়। আর যদি ওই কাজটা আবার পুনরায় আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে রিডু করতে হয়, কন্ট্রোল ওয়াই। তো এখানে আমার ডিজাইনের কাজগুলো হয়ে গেল। আচ্ছা, ডিজাইনের শেডিংটাকে নো কালার করে দিচ্ছি, তাহলে চলে গেল। এবার আমি যাব লেআউটে। লেআউটে কাজ আছে, যেমন আমি প্রথমে এটাকে দেখাবো রো অ্যান্ড কলম, এই সেকশনগুলোর কাজ কি। এই সেকশনগুলোর কাজ হচ্ছে, অনেক সময় কি হয়, আমরা মার্জিনটা বাড়িয়ে নিই, এই জায়গাটা কি হয়, অনেক সময় এ আর বি এর মাঝখানে একটা আমার কলম দরকার পড়ে, সেই কলমটা আমি কীভাবে আনবো, হয়তো প্রথমে আমার দরকার পড়ছিল না, কিন্তু পরবর্তীকালে কাজ করার ক্ষেত্রে আমার দরকার পড়ছে, সেক্ষেত্রে আমি কীভাবে আনবো, সেইটা আনার জন্য কার্সার আমি বাঁদিকে রাখতে পারি। যদি বাঁদিকে রাখি তাহলে ইনসার্ট রাইট হবে, ইনসার্ট লেফট যদি করে দিই তাহলে কলমটা এই দিকে ক্রিয়েট হয়ে যাবে, এই জন্য আমাকে ইনসার্ট রাইট করতে হবে। আর কার্সারটা যদি আমার এই দিকে থাকে, তাহলে আমি যদি ইনসার্ট রাইট মারি তাহলে আমার বি আর সি এর মাঝখানে হয়ে যাবে, কিন্তু আমার দরকার এ আর বি এর মাঝখানে, সেই জন্য কার্সার অনুযায়ী কিন্তু আপনাকে এখানে কার্সার যেখানে থাকবে তার বেসিসে বাঁ দিক এবং ডান দিক ক্লিক করতে হবে। যেহেতু আমার কার্সার এখন ডান দিকে আছে, আমি লেফট করব,
দেখুন একটা কলম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে লিখতে পারেন। এবার এটাকে ধরুন ডিলিট করতে চাইছেন, আমার এই কলমটা দরকার নেই, তখন পুরোনো সিলেক্ট করার দরকার নেই, এরকম সিলেক্ট করার দরকার নেই, বললে ভালো, দরকার নেই, এরকম কার্সর থাকলেই হবে। জাস্ট ডিলিট অপশানে যাবেন, গিয়ে এখানে ডিলিট কলম করবেন, হয়ে গেল। ধরুন এটা এই কলমটাও আপনার দরকার নেই, ডিলিট কলম করে দিন, চলে গেল। এইভাবে যায়, কিন্তু ফিরে আনতে গেলে কন্ট্রোল জেড মেরে আনডু করে এটাকে আবার ফিরে আনা যায়, কন্ট্রোল জেড, চলে এলো। এবার রো কী করে ক্রিয়েট করবেন? রো হচ্ছে এ আর আই এর মাঝখানে, এই ওপরের রো আর নিচের রো এর মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রো দরকার। যদি কার্সার নিচে থাকে তাহলে ইনসার্ট অ্যাবভ হবে, আর যদি কার্সার ওপরে থাকে তাহলে ইনসার্ট বিলো রো করতে হবে। হয়ে গেল, আমার রো তৈরি হয়ে গেল। যদি আমার রো দরকার হয় কাট হবে, আর যদি না দরকার হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট অপশানে গিয়ে ডিলিট রোয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এর ফাংশান। এখানে এবার পুরো টেবিলটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে এখানে কার্সার রাখলেও হবে, আর এখানে সিলেকশন করলেও হবে। এখানে ক্লিক করে এখানেই রইল, ডিলিটে যাব, সোজা ডিলিট টেবিলে ক্লিক করব, একদম ফুল ফাঁকা, এইভাবে ডিলিট হয়। আবার আমি আনডু করছি, কন্ট্রোল জেড মেরে নিয়ে চলে এলাম। তাহলে আমার এখানে রো অ্যান্ড কলমটা বোঝাতে পারলাম, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন আর একবার একটু ভিডিওটা রিমাইন্ড করে দেখবেন, একবার দুবার বুঝে যাবেন এ কী বলতে চাইছে। এরপর যাব মার্জ, এখানে আছে মার্জ সেল, স্প্লিট সেল আর স্প্লিট টেবিল। আমি আগে কি করব, এই লেখাগুলো একটু মুছে দিচ্ছি, মানে সিলেকশন করছি, করে ডেল কিটা মারলে লেখার টেক্সটগুলো মুছে যায়। এরপর মার্জ সেলটা এখানে হাইলাইট করছে না, কিন্তু এখানে একটা ইংলিশে লেখা আছে মার্জ দ্য সিলেক্টেড সেলস ইনটু ওয়ান সেল, মানে একের অধিক সেলকে একটি সেলে পরিণত করা। তার মানে আমি বলেইছিলাম আগে যে এটা একটা সেল, এটা একটা সেল, কিন্তু এই দুটো সেলকে আমি একত্র করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে কী করে করব? এটা দুভাবে করা যায়। আমি অলরেডি কিন্তু একটা প্রথম ভাগটা কীভাবে হয় সেটা আমি দেখিয়েছি, যদি আপনারা মনে থাকে ভালো, আমি আর একবার দেখিয়ে দেবো। আগে প্রথমটা দেখাই কীভাবে হয়। মার্জ সেল করতে গেলে আগে এই সেলটা লেফট শিফট টিপে আর একটা রাইট ক্লিক, রাইট অ্যারো, শিফট টিপে রাইট অ্যারো মারলে দুটো সেল সিলেক্ট হবে, আর একটা যদি আমি শিফট টিপে রাইট মারি তিনটে সেল সিলেক্ট হবে। তিনটে সেল যখনই সিলেক্ট হলো তখনই কিন্তু এই মার্জ সেলটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে দুটো লাইন্স পড়ে গেছে, কিন্তু এটা আগেও আমি দেখিয়েছি অন্যভাবে। সেটা কিভাবে আমি এইগুলোকে দেখাচ্ছি, এই তিনটেকে, এটা আর একটাভাবে করা যায়। এবার আপনি যা লিখবেন এখানে টানা পুরো এখানে জিনিসটা লেখাটা হবে, কিন্তু আমি আর একটাভাবে হয়, সেটা হচ্ছে করিয়েছি আমি ডিজাইনে গিয়ে ইরেজারে গিয়ে জাস্ট এইখানে এই যে লাইনগুলো আমি ক্লিক করেছিলাম, নিশ্চয়ই এবার মনে করছে এইভাবেও কিন্তু হয়। আপনি যেভাবে আপনার পছন্দ, যেরকম পরিস্থিতিতে যেভাবে করবেন, কিন্তু কাজটা হওয়া নিয়ে দরকার। ঠিক আছে, আবার স্ক্রিন মেরে বেরিয়ে যাচ্ছি ওই, ঠিক আছে, লেআউটে। তাহলে মার্জ সেলের কাজ কিন্তু এইটাই, যে একের অধিক সেলকে একটি সেলে পরিণত করা হয়। স্প্লিট সেলের কাজ কি? স্প্লিট সেল মানে স্প্লিট দ্য সিলেক্টেড সেলস ইনটু মাল্টিপল নিউ সেল, মানে একটা সেলের ভেতরে একাধিক সেল তৈরি করা। সেটা কি হবে? আমরা অনেক সময় কিছু তৈরি করি, ফর্ম তৈরি করি, ওয়ার্ডে ফর্ম তৈরি করি। আমি যখন প্রথম ওয়ার্ড শিখতাম, আমি খালি চেষ্টা করতাম যে নতুনত্ব কীভাবে ওয়ার্ডে, কীভাবে আমি এক্সপার্ট হব, ওয়ার্ডে কীভাবে আমি এক্সপার্ট হব ফুললি, মানে নলেজটা যেন আমার খুব ভালোভাবে থাকে। তো সেই জন্য কী করতাম, খবরের কাগজে অনেক সময় যে আমরা গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে গেলে যে ফর্ম বেরোতো, সেগুলো পেপারে
ওটা একটা কাটিং দিয়ে দিতে, যে এই ম্যাটারগুলো হবে লিখতে হবে। তো সেই ম্যাটারটাকে কী করতাম, খবরের কাগজ থেকে তুলে আমি কম্পিউটারে ওয়ার্ডে টাইপ করতাম। তো ওয়ার্ডে টাইপ করার ফলে আমি চিন্তা ভাবনা করতাম এইটা কোথাও একটা প্রবলেম হচ্ছে, এটা কীভাবে হবে। তো সেটা প্র্যাকটিস করে করে আমার ওটা অভ্যস্ত হয়ে গেছে, মানে আমাকে এখন ওয়ার্ডে যাই কাজ দিক আমি করে ফেলবো, মানে এই হচ্ছে ব্যাপার। তো সেইভাবে আমি খুব এক্সপার্ট হয়ে গেছিলাম ওয়ার্ডের কাজ, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। তো স্প্লিট সেলের কাজ কি? স্প্লিট হচ্ছে একটা সেলের মধ্যে একাধিক সেল তৈরি করা। যেমন আমি সাপোজ বলছি এই সেলটার মধ্যে আমি দুটো কলম আর দুটো রো তৈরি করব। কী করে হবে? স্প্লিট সেলে গেলাম, কলম কটা হচ্ছে দুটো, রো কটা আমি দুটো তৈরি করব, ওকে করে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো সেলকে আমি মার্জ করব, তাহলে আমি শিফট টিপে এটাকে ডান দিক রাইট অ্যারো মেরে আমি সিলেক্ট করলাম, করে এখানে মার্জ করে দিলাম। এবার বলছি এখানে কী ধরনের হয়। কন্ট্রোল ই হচ্ছে মিডিল, আগেই বলেছিলাম পার্ট 1-এ। এখানে লিখছি জেন্ডার, ঠিক আছে। এবার এখানে কী করলাম যে মেল ট্যাব দিয়ে ফিমেল, ঠিক আছে। তাহলে দেখুন এই হচ্ছে স্প্লিট সেলের কাজ, যে একটা সেলের মধ্যেই একাধিক রো কলম তৈরি করা। তবে একটা লিমিটেড থাকে যে আমি এখানে 10টা রো তৈরি করবো, 10টা কলম করবো, সেটা হবে না, একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে করতে হবে, ঠিক আছে। এটা গেল স্প্লিট সেলের কাজ। এরপর স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হচ্ছে কি, টেবিলটাকে দুভাগে ভাগ করে দেবো। কীরকম? সাপোজ আমি এখানে কিছু লিখলাম, জেকে লিখলাম, তো আমি চাইছি এই টেবিলটা আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে এই অপশানে দিচ্ছে স্প্লিট টেবিল। দেখুন এটা আলাদা চলে এলো, কিন্তু এই যে আর এখানে সিলেকশন দেখাচ্ছে, ঠিক আছে। এটা আলাদা টেবিল, এটা আলাদা টেবিল। কিন্তু একটা জিনিস বলে দিই, এই মুহূর্তে এটাকে কিন্তু আনডু করে জোড়া যাবে, পরে কিন্তু এটা আর একসাথে করা যাবে না। আমি এখন যদি কন্ট্রোল জেড মেরে দিই, দেখুন জুড়ে গেল। F4 মারলেও রিডু হয়, কন্ট্রোল ওয়াই মারলেও রিডু হয়, ঠিক আছে। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে যদি টেবিল আলাদা করেন তাহলে কিন্তু পরবর্তীকালে মানে ভেবে চিন্তে আলাদা করতে হবে, পরে কিন্তু আর এটাকে জোড়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমি এটা আপাতত আনডু করে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে স্প্লিট টেবিলের কাজ। এখানে অটো ফিট একটা অপশান আছে, অটো ফিট কন্টেন্টস, মানে কন্টেন্ট যে রয়েছে এখানে অটো ফিট যদি এরকম করা হয় তাহলে কন্টেন্ট অনুযায়ী এখানে অটো ফিট এরকম হবে, কিন্তু যদি অটো ফিট উইন্ডো যদি করা হয় তাহলে এরকম হবে। আর অটো ফিট ফিক্সড কলম ওয়াইজ যদি করা এরকমই থাকবে, নর্মাল ফিক্সড থাকবে ওটা, ঠিক আছে। এই হচ্ছে এটাকে সরালে তবে সরবে, ক্লিক টিপে টানতে। এবার এইগুলোকে একটু বাড়ানো যায়, কীভাবে? এখান থেকেও বাড়ানো যায় লাইনগুলোকে, ঠিক আছে। এই যে লাইনগুলো আছে ছোট বড়, এখানে টিপে লেফট ক্লিক টিপে টানা ছোট বড় করা যায়। আবার এইখান থেকেও হয়, এই যে কোন অপশানটা আছে, কোন লেফট ক্লিক টিপে এটাকে ছোট করতে হয়, এটাও হয়। আবার এটা উপরেও যাবে, কিন্তু এখানে যেহেতু জায়গাটা শর্ট আছে সেই জন্য জায়গাটা যাচ্ছে না, সেই জন্য বড় করে দাও, দেখো নর্মাল নিয়ে নিল। এই হচ্ছে অটো ফিট। এবার সাইজটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে,
যে এই যে ওয়াইডটা আমাদের বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? এইখানে কিছু ঘাঁটাঘাঁটি করলে হবে না, এইটা আমাদের আন্ডুই করে দিই। এখানেও আন্ডু আছে। প্রাথমিক অবস্থায় ফিরে যাচ্ছি। রিডু করতে হবে, কন্ট্রোল ওয়াই, লাস্ট পজিশনে ওয়াইটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে আন্ডু করেই আবার ঠিক করে নিচ্ছি। ক্লিক করে দিলাম, এটাকে সাথে সমান করে নিচ্ছি। এগুলোকে সমান কি করে হবে, এক কাজ করতে হবে। এই সময় ডিজাইনে গিয়ে আমি ইরেজারে গিয়ে এই লাইনটাকে মুছে দিচ্ছি, আবার ইরেজারে অফ করে ড্র টেবিলে যাচ্ছি। জাস্ট এখান থেকে লেফট ক্লিক টিপে এটাকে সমান করে দিতে হবে। হয়ে গেল, এখান থেকে হয়ে যাবে। আবার এখান থেকে লেফট ক্লিক টিপে ড্র করে দিলে সমান হয়ে যাবে। এইভাবে এগুলো হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আমি এগুলো জানি বলে ফটাফট হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, একটু জমিয়ে কাজ করতে হবে। তো আমি আবার ড্র টেবিলটাকে স্কেল মেরে বেরিয়ে এলাম। তো এইখানে আর বন্ধুরা এখানে হাত দেওয়ার দরকার নেই, যেমন বাই ডিফল্ট সেম সাইজ আছে সেটাই থাকবে। দেখুন একটু দেখেইছেন যে একটু ঘাঁটাঘাঁটি হয়ে গেছে বলে সাইজগুলো গন্ডগোল হয়ে গেছে। তো যেমন আছে থাক, সেম সাইজে হাত দেওয়ার দরকার নেই। এখানে এবার অ্যালাইনমেন্ট হচ্ছে কোনো একটা লেখা। সাপোজ ধরুন এখানে আমি একটা কিছু লিখলাম, পিন্টু, ঠিক আছে? তো এই লেখাটা আমি যদি এরকম ক্লিক করি, মিডিলে সেন্টার হবে, রাইট হবে, আবার উপরের দিকে যাবে সেন্টার হবে, লেফটে এরকম, এবার নিচের দিকে যাবে এরকম, একটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? এইটা এই ফাংশন কাজ করে। আমি এটাকে সেন্টার করে দিলাম। এবার এখানে টেক্সট ডিরেকশন চেঞ্জ করা যায়, এই যে এইভাবে হয়, এবার এদিকে, এবার এদিকে হয়। সেল মার্জিনও রয়েছে। সেল মানে হচ্ছে এই সেলটার বাঁ দিকে কতটা ছাড় হবে, ডান দিকে কতটা ছাড় হবে। লেফটে 0.19 সেমি ছাড় আছে, রাইটে 0.19 সেমি ছাড় আছে। টপে যদি ছাড় দিতে যাই বেড়ে যাবে, কিন্তু যে বেড়ে যাবে। বাই ডিফল্ট একটা থাকে, দরকার নেই, যদি দরকার পড়ে। নর্মালি এটা দরকার পড়ে না, ঠিক আছে? সেল মার্জিনটা বাই ডিফল্টই থাকে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে এইটা sort, alphabetize the selected text or sort numerical data. সর্টটা কি, আমি এই টেবিলটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি। আপাতত ডিলিটে গিয়ে ডিলিট টেবিল, আমি একটা ইনসার্টে গিয়ে নতুন টেবিল ড্র করছি। সাপোজ একটা নতুন টেবিল, একটা রো আমার বেশি লাগবে এখানে। আমি কিছু এখানে লিখে নিচ্ছি, স্পেসটাকে বাড়িয়ে নিলে এখানে আমি লিখলাম কিছু একটা নাম লিখতে পারি, ANN, আনন্দ। নিচে লিখছি কমল,
ওর নিচে লিখছি রাজু, ওর নিচে লিখছি তন্ময়, ওর নিচে লিখছি রাজা, আর ওর নিচে লিখছি শান্তনু। ঠিক আছে, এবার এখানে ব্যাপার হচ্ছে এখানে যদি বুঝতে হবে, সাপোজ আনন্দর বাবার নাম বাবুল দাস। ঠিক আছে, কমলের বাবার নাম সুবোধ বলে, রাজু বিনয় দে। আবার নিচে ডাউন কি দিয়ে তন্ময়েরটা হচ্ছে সুবীর পাল, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে করছি। রাজার বাবার নাম হচ্ছে মনোজ কর্ম। ঠিক আছে, আর শান্তনুর হচ্ছে অতনু পাল। ঠিক আছে, এগুলো হচ্ছে এটার নাম, আর এটা হচ্ছে বাবার নাম। এবার আমি দেখাবো কোনটা না, লেআউটের এই সেকশনটা শর্ট। এই শর্টটা আর একটা জায়গায় ছিল যখন আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম হোমেতে, এই যে এইখানে বলেছিলাম পরে দেখাবো। তো এইটা হচ্ছে এই শর্টের কাজ। অনেক সময় দেখবেন এইটা ক্লিক করলে এরকম চলে আসে, এইগুলোকে অফ করে দিলে চলে যাবে। তাহলে শর্টের কাজটা আমি লেআউটেই যাচ্ছি, শর্ট করবো, এখানে সিলেক্ট করব। ঠিক আছে, আনন্দ হচ্ছে বাবুল দাস, AKRTRS এরকম আছে, কিন্তু এটা শর্ট হচ্ছে কি যে কলম 1 ওয়াইজ আমি অ্যাসেন্ডিং অর্ডারে হবে না ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে A থেকে Z পর্যন্ত, আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে Z থেকে A পর্যন্ত। যেমন স্কুল বা কলেজে অনেক সময় লিস্ট করে না, যে স্টুডেন্ট ওয়াইজ, অনেকে স্টুডেন্ট তো অনেক নাম, যে আলাদা আলাদা অ্যালফাবেটিক্যালি নাম আছে, কিন্তু অনেক সময় কর্তৃপক্ষ কী করেন যে পুরো A থেকে Z অবধি যাদের যে নাম্বার আছে সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ করে, এটা সুবিধা হয়। তো সেই হিসাবে এটা অ্যাসেন্ডিং অর্ডারে যদি করা হয়, তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে, ভালো করে দেখুন, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আগে কি ছিল, কমল এখানে ছিল না, সুবোধ করে চলে গেছে, শান্তনু নাম কিন্তু সবার যে যার একই রয়েছে বাবার নাম, কিন্তু এখানে নামটা চেঞ্জ হয়েছে, স্থানটা পরিবর্তন। যেমন এর পরে কে, এর পরে আর, দুটো আর পরপর হচ্ছে এস, তারপর টি, এইটাই এখানে কাজ। আবার আমি যদি এখানে সিলেক্ট করি, করে আমি এটাকে ডিসেন্ডিং অর্ডারে করি, ঠিক আছে, তো এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সে আনন্দ বাবুল দাস চলে যাবে। আবার অ্যাসেন্ডিং অর্ডারে যদি করি, আবার আনন্দ বাবুল দাস চলে গেল। এইভাবে এইটার হচ্ছে শর্টের, এইটাই হচ্ছে ফাংশন। ঠিক আছে, কনভার্ট টু টেক্সট মানে অনেক সময় যে টেবিলে লেখাটা সিলেকশন করা আছে, করে কনভার্ট টু টেক্সট করে দেওয়া যায় এটাকে ট্যাব সিস্টেম। এই যে প্রথমে বলেছিলাম একবার, ট্যাব করেও করা যায়, এই যে ট্যাব হিসাবে ওটা নিয়ে নেবে। বায়োডাটা তৈরির ক্ষেত্রেও এটা অনেক সময় কাজে লাগে। এইখানে ট্যাব সেট হিসাবে নিয়েছে, ট্যাবগুলো এখান থেকে সরিয়েও দেওয়া যায়, টিপে সরিয়ে দিতে হয়, তাহলে আর ওই এখানে দুটো রইল। এইভাবে কিন্তু জিনিসটা ট্যাব আকারে জিনিসটা লেখা যায়।
এটা এখন আর কিন্তু টেবিল নেই, কারণ এই যে ক্লিক করছি কোনো টেবিলের অপশান কিন্তু আসছে না। এখন আমাকে আবার আনতে গেলে এই মুহূর্তে আনডু করতে হবে। এটা হচ্ছে এই যে অপশান কন্ট্রোল জেড। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে কনভার্ট টু টেক্সট। এটা হচ্ছে ফর্মুলাটা কি? সাপোজ আমি এখানে 5 দিলাম, এখানেও 5 দিলাম, এখানেও 5 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, আর এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, নিচে 6 দিলাম, এখানে 4 দিলাম, এখানে 3 দিলাম। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি আর এখানে ফর্মুলায় যাই, এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছি ইকুয়াল সাম অ্যাবোভ, জাস্ট খালি আমার ওকে করতে হবে। 10, 16, 20, 23 হয়ে গেল। আবার এখানে ক্লিক করব, ফর্মুলায় যাব, অ্যাবোভ নিল, ওকে নিল, 15, 3, 18। এবার আমি যদি ডান দিকে যাই, এখানে ক্লিক করি, তাহলে ফর্মুলায় যদি যাই, এখানে সাম লেফট অটোমেটিক্যালি নিয়ে নিল। যদি না নেয়, সাপোজ এমন পরিস্থিতি এসে গেল যে এইখানে আমাকে টোটালটা করতে হবে, এখানে সাপোজ 5 আছে, এখানে একটা আমি এটাকে আমি কপি করছি, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি। এমন পরিস্থিতি এসে গেল যে আমার এইখানে আমাকে টোটাল করতে হবে। এবার কম্পিউটার কোনটা নেবে, ওপরে নেবে না বাঁ দিক নেবে? দেখুন কী নেবে, অটোমেটিক্যালি ওপরটা নিচ্ছে। তাহলে আমি যদি এই অবস্থায় ওকে করি, তাহলে আমার ওপরটা টোটাল হয়ে যাবে। কিন্তু আমি চাইছি আমার লেফট করতে, তাহলে এইখানে ক্লিক করে অ্যাবোভটা মুছে দিয়ে শুধু LEFT লিখে দিতে হবে প্যাকেটের মধ্যে। এবার ওকে করে দিই, দেখুন 5 আর আগে 6 হয়ে গেল। এবার এটাকে টোটাল যদি ওপর দিকে করি তো করতে পারি, অসুবিধা নেই। নিচে এবার উপরেরটা টোটাল হয়ে গেল। এইভাবে কিন্তু উপরে অ্যাবোভ কাউন্টিং করা যায়। ঠিক আছে, ভিউ গ্রিড লাইন নর্মালি ক্ষেত্রে এই গ্রিড লাইনের লাগে না। সিলেক্ট কলম এইভাবেও এখানে সিলেকশন করা যায়। ঠিক আছে, সিলেক্ট সেল, ঠিক না? তো এমনি আমরা নর্মালি এখানে শিফট টিপে এগুলোকে সিলেক্ট করি। প্রপার্টিজ আছে, প্রপার্টিজে এই যে রো কলম এগুলো সব আগের এতে ছিল, এখন আর এইভাবে কাজ করে না। এই যে লেফট, সেন্টার, রাইট, নান, অ্যারাউন্ড, ক্যান্সেল করছি, এগুলো এখন এই যে লেফট, সেন্টার, রাইট এইখানেই পেয়ে যাবে। তো এই হচ্ছে টেবিলের কাজ ইনসার্টের। এরপর পার্ট 3-এ আপনাদের নেক্সট যেটা নিয়ে আসবো, এটা তো হলো টেবিল। এরপর ইলাস্ট্রেশন, লিঙ্কস, এইগুলো সব নিয়ে নেক্সট পার্টে আপনারা আবার ওয়ার্ড টিউটোরিয়াল দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে আমার আরও টিউটোরিয়াল আপনারা দেখতে পান। এবং আমারও ভালো লাগবে যদি আপনারা এটা শিখে যদি আপনারা এটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।